আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্নের উপর আলোচনা করব। এর পরবর্তী দিনে আমি সুদ মুনাফা এর অধ্যায়টা আর এরপরে পরিমাপ আমি এক সিরিয়ালে সবগুলো আমি ভিডিও টিউটোরিয়াল করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যাতে বাসায় বসে কোনো সমস্যা না হয় অনুসরণ করতে, এই জন্য আমি প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা ম্যাথের সহজভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে মেইন টপিকগুলো লিখেছি যে প্যাটার্ন কি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে কি কি আছে সেগুলো আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয়, পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, ফিবোনাক্কি সংখ্যা বলতে আমরা কি বুঝি, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, ম্যাজিক ক্রমিক সংখ্যা, জ্যামিতিক প্যাটার্ন, এই কটা বিষয় নিয়ে আলোচনা করলেই এবং এরই পরে সৃজনশীল আলোচনা করলে ইনশাআল্লাহ সকল ক্ষেত্রেই শিক্ষার্থীরা পাবে বলে আমি মনে করি। আমি এখন আলোচনা শুরু করব। প্যাটার্ন আমাদের অষ্টম শ্রেণীর গণিত যে বইটা আছে এর প্রথমেই দেওয়া আছে প্যাটার্ন। তো প্যাটার্ন শব্দটির অর্থ হচ্ছে নকশা বা ডিজাইন। তাহলে প্যাটার্ন শব্দটির অর্থ হলো নকশা বা ডিজাইন। কারণ আমরা যখন মিস্ত্রিগণ এইরকম করে যখন ইটে গাঁথে একটার পর একটা এরকম করে ইট এরকম একটার পর একটা ইট দিয়ে তারা বিশাল বড় বিল্ডিং তৈরি করে, তার মানে এইটাই একটা প্যাটার্ন। এইভাবে তারা তৈরি করে। আমরা যে পোশাক পরেছি এই সুতোগুলো এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক থেকে টানে যে এগুলো নিয়ে আসে এই একটা পোশাক তৈরি করে। তো এইগুলো একটা প্যাটার্ন। আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই, যেমন এটাকে চার কোণাকার এই বোর্ডটা তৈরি করা হয়েছে, এটাও একটা প্যাটার্ন। তো প্রত্যেকটা জিনিসটাই যে নকশা বা ডিজাইন, প্রত্যেকটা জিনিসই এইভাবেই তৈরি করা হয়, আর এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা এই প্যাটার্নগুলোকে শুধুমাত্র এই বস্তুর মধ্যেই সীমাবদ্ধ না, আমরা গাণিতিক ক্ষেত্রেও এটাকে বিভিন্ন প্রয়োগ করা হয়েছে। ঠিক গাণিতিক ক্ষেত্রে যে প্রয়োগটা আমরা সেটাই আলোচনা করব। তাহলে এখন যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, কারণ আমি এখানে বলেছি এক নজরে প্যাটার্ন, আমি সবগুলোই আলোচনা করব। একটু এইটুকু বুঝলেই সবাই পারবে, শর্টকাটে এর মধ্যেই সবকিছু থাকবে। তা এখানে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, যেহেতু আমরা এইটে আছি, কিছুদিন পরেই আমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হব জেএসসি পরীক্ষার পরেই। এই জন্য আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটু ভালো ধারণা থাকাই ভালো। কারণ স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি যে 1, 2, 3, 4 ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে 1, 2, 3, 4 এরকম, তারপরে এটাকে স্বাভাবিক সংখ্যা যদি বলে, এর ভিতরে আমরা অনেকগুলো সংখ্যা খুঁজে পাই। যেমন 1 নম্বরে জোড় সংখ্যা, 2 নম্বরে বিজোড় সংখ্যা, 3 নম্বরে যে সংখ্যা পাই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, 4 নম্বরে পাই পূর্ণবর্গ সংখ্যা, 5 নম্বর আরো অনেক সংখ্যা এর মধ্যে থেকে পাওয়া যায়। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে আমরা শুধু স্বাভাবিক সংখ্যা বুঝি মনে হয় 1, 2, 3, 4, নাও, এই স্বাভাবিক সংখ্যা অনেক বড়, এর ভিতর থেকে অনেক কিছু পাওয়া যায়। কারণ আমরা যখন 9-এ উঠবো, যখন আমরা হায়ার ম্যাথ ক্লাসে এখানে মূলত অমূলত, জেনারেল ম্যাথ ক্লাসে আছে মূলত অমূলত সংখ্যা, এর সাথে আরো অনেক কিছু যে মূলত সংখ্যার সেট কি দিয়ে প্রকাশ করা হয়, তার ভিতরে কি আছে, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। তাহলে আমরা জোড় সংখ্যা আমরা দেখতেই পাই যে 1, 2, 3, যদি 4, 5, 6 অসংখ্য সংখ্যা, তার এই জোড় সংখ্যাগুলো যদি এর মধ্যে দেখতে পাই 2, 4, 6 ডট ডট, এগুলো জোড় সংখ্যা আমরা পাই। বিজোড় সংখ্যা যদি আমরা এর মধ্যে দেখতে পাই 1, 3, 5 ডট ডট বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা যদি আমরা দেখতে পাই তাহলে এখানে 2, 3, 5 মৌলিক সংখ্যা। যদিও মৌলিক সংখ্যা পরবর্তীতে কিভাবে নির্ণয় করতে হয় আমি এটা আলোচনা করব। পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা দেখি তাহলে 1 পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 4 পূর্ণবর্গ সংখ্যা, এর মধ্যে দুটাই পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই একই স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল ধরনের সংখ্যা লুকায়িত আছে, আমরা সবকিছু এর মধ্যে থেকেই পাই। প্রায় বেশিরভাগ জিনিসগুলো এর মধ্যে পাই, কিন্তু সবগুলো নয়, কিছু অনেক বিষয়টা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা পাই। তো যাই হোক, আমি স্বাভাবিক সংখ্যা বললাম যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা বলে। এর মধ্যে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, সকল সংখ্যা এর মধ্যে আছে। এখন আমি মৌলিক সংখ্যাটা কি আমি এটা আলোচনা করব। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা যে বলি
যে সকল সংখ্যার গুণনীয় 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না সেটাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে যেমন 1 এর গুণনীয়ক 1, তাহলে আর কোনো সংখ্যা নাই। গুণনীয়ক মৌলিক সংখ্যা হতে গেলে এর গুণনীয়ক দুইটা থাকতে হবে, 1 কমন এবং ওই সংখ্যা থাকতে হবে, তবে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 এটা এর গুণনীয়ক 1 এবং 2, তাহলে এটা মৌলিক সংখ্যা। 3 এর গুণনীয়ক 1 এবং 3 মৌলিক সংখ্যা। 4 এর গুণনীয়ক 1 2 4 অনেকগুলো হয়েছে, মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, আর কোনো সংখ্যা যাবে না, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কোনো গুণনীয়কই থাকবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে 5 এটাও মৌলিক সংখ্যা বলতে পারি, 1 আর 5, কারণ এই 5 এর মধ্যেও কোনো সংখ্যা যায় না, এজন্য এটা মৌলিক সংখ্যা। কিন্তু 6 মৌলিক সংখ্যা নয়, এর মধ্যে 1 যায় 2 যায় 3 যায় 6 যায়, অনেকগুলো সংখ্যা যায়, এই জন্য মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম মৌলিক সংখ্যাগুলো কি 2 3 5 7 11 13 17 19, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে, যেমন 17 এর মধ্যে 1 এবং 17 আর কোনো সংখ্যা যায় না। 19 1 এবং 19 অন্য কোনো সংখ্যা যায় না। এরকম অসংখ্য 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আমরা সাধারণত এটা পড়বো, নৈর্ব্যক্তিকে আসে। আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। এভাবে একটু তোমরা নিজে গবেষণা করলে সবগুলো পেয়ে যাবে। আমি মৌলিক সংখ্যা জিনিসটা কি আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ বিস্তারিত মানে শর্টকাট বলে দিব, এর মধ্যে সবকিছুই থাকবে, নিজেকে সেটাকে ধারণ করে নিতে হবে। এখন মৌলিক সংখ্যার বিষয়ে আমি বললাম, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা ইনশাল্লাহ বলবেন, আমি সেটা পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন পরবর্তী সংখ্যা নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ের ক নাম্বারেও থাকে খ নাম্বারেও থাকে, তাহলে 4 মার্কেরও হতে পারে 2 মার্কেরও থাকতে পারে, এই জন্য করে এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অনেক স্টুডেন্ট এটা ঠিক মতো বোঝে না যে কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়। 3 5 7 9 ডট ডট বললাম পরবর্তী 1 নম্বর অঙ্ক দেব, পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমি এখানে একটা প্যাটার্ন দিলাম 3 5 7 9 ডট ডট, এখানে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়ের কথা বললাম। তাহলে এখানে এই ধরনের যদি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের শুরুতেই লিখতে হবে প্রদত্ত তালিকা। তালিকা কি আছে 3 5 7 9 ডট ডট, এরপরে লিখতে হবে প্রতি পদের পার্থক্য। তাহলে 3 থেকে 5 কত 2, 5 থেকে 7 2, 7 থেকে 9 2, অর্থাৎ প্রতি পদের পার্থক্য এখানে লক্ষ্য করা যাচ্ছে 2 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে 4টি হবে যথাক্রমে, আচ্ছা সর্বশেষ সংখ্যা আর প্রতি পদের পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে, যোগ 2 11, কমা দিতে হবে, এই শেষ সংখ্যা আবার লিখতে হবে 11 যোগ 2 করে বৃদ্ধি পাচ্ছে 13, কমা এখন এই 13 যোগ 2 15, তিনটা সংখ্যা হলো, কমা এই 15 যোগ 2 ইকুয়াল টু 17 ডায়রি। তাহলে অতএব পরবর্তী সংখ্যা 4টি যথাক্রমে 11, 13, 15, 17 ডায়রিতে ANS। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে পরবর্তী সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয়। আর এখানে কমা ব্যবহার না করলে অনেক শিক্ষক মার্ক দিতে চায় না, এই জন্য করে কমাটা ব্যবহার করতে হবে। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় এটা তো সহজ, আমি আরেকটা এখানে একটা তুলে রাখছি, এটাও করে দেখাচ্ছি যে কিভাবে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে এখানেও পরবর্তী এটা তো লিখলাম 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 4টি সংখ্যা যে নির্ণয় করব, তাহলে আমরা বলছি শুরুতেই প্রদত্ত তালিকা লিখতে হবে। প্রদত্ত তালিকা কি 1 4 9 16 ডট ডট, প্রতি পদের পার্থক্য 1 থেকে 4 3, 4 থেকে 9 5, 9 থেকে 16, তাহলে 7। প্রতি পদের পার্থক্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে 2 করে করে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে থেকে এখানে 2 বৃদ্ধি পাচ্ছে, তারপরে 2 বৃদ্ধি পাচ্ছে এরকম। তাহলে প্রথমে 3, তারপরে হচ্ছে 5 7 9 11 13, এরকম হবে প্রতি পদের পার্থক্য। তাহলে পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে হবে
এখানে সর্বশেষ সংখ্যাটা লিখতে হবে 16 যোগ এখানে 7 আছে না, এবার যোগ করতে হবে 9। তাহলে 16 আর 9 কত হচ্ছে 25, কমা এই 25 লিখবো আমরা। 25 যোগ আগেরবার 9 ছিল না, আবার যেহেতু প্রতিবাদের পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 11, তাহলে 6 36 হবে, কমা আবার এখানে আমি 36টা লিখবো, এবার তো হবে 13, তাহলে 6 3 9 4 49, কমা যেহেতু আমাদের 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে আমি 3টি সংখ্যা নির্ণয় করছি, তাহলে এখানে 49 যোগ এবার হবে 15, তাহলে 9 5 14 4 হাত থেকে হচ্ছে 1, তাহলে 6 64 দাঁড়ি। তাহলে অতএব নির্ণয় সংখ্যা 4টি যথাক্রমে 25, 36, 49, 64। তাহলে কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করে আমি এটাও সহজেই নির্ণয় করে দিলাম। খুবই সহজ এই বিষয়গুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করা। আমি এখন ফিবোনাক্সি সংখ্যা কি এটা আলোচনা করব। ফিবোনাক্সি সংখ্যা, ফিবোনাক্সি সংখ্যা সম্পর্কে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে পরপর দুটি পদের সমষ্টি যদি তার পরবর্তী পদের সমান হয় তবে তাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। আমি আবারও বলছি, যদি পরপর দুটি পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান হয় তবে তাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। যেমন 0 1, 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, এরকম। এটাই হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এখানে 5 6 থাকে ফিবোনাক্সি সংখ্যা, তাহলে হবে এখানে 11, তাহলে 17, এরকম। যদি কয় এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ফিবোনাক্সি সংখ্যা, তো এই পরবর্তী সংখ্যাগুলো হবে যোগ করে করে হবে। এই কথাটা লিখে আমরা পরবর্তী 3টি 4টি সংখ্যা আমরা ফিবোনাক্সি সংখ্যা থেকে নির্ণয় করতে পারবো। ফিবোনাক্সি সংখ্যারও এরকম করে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে। যাই হোক, আগের মতো করে আমরা করব, কোনো সমস্যা নাই। ফিবোনাক্সি সংখ্যা এখন হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। খুবই ইম্পর্টেন্ট সূত্র, খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্রটা আমি আলোচনা করতেছি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। তাহলে যোগফল নির্ণয় সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2, এটা দিয়ে সকল স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করা হয়। যেমন এখানে আছে 1 2 3 4 ডট ডট, এখানে আছে 20 পর্যন্ত সংখ্যা আছে। তা বললো সব মানে সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এটাকে ওই 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করে বারবার না করে আমরা এই সূত্র সাহায্য করব যে আমরা জানি যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। তো প্রথম সংখ্যা কি আছে 1 যোগ শেষ সংখ্যা কত আছে 20, পদ সংখ্যা যেহেতু 1 থেকে 20 পর্যন্ত তাহলে পদ সংখ্যাও 20, যেহেতু 1 থেকে 20 পর্যন্ত সেহেতু পদ সংখ্যাটাও 20 ডিভাইডেড 2। তাহলে এখন 20 আর একে হলো 21 গুণন এইটাতে এটা কাটা হয় 10, তাহলে 10, তাহলে এখানে 210 ANS। তাহলে আমরা খুব সহজেই জানতে পারলাম এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। কিন্তু আমাদের বীজগণিতীয় রাশি নির্ণয় আমার এর আগে একটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, সেখান থেকে কিভাবে বীজগণিতীয় রাশি নির্ণয় করে সৃজনশীলের সমস্যার সমাধান করতে হয় সেটা দেখে নিলে খুব সহজেই করতে পারবেন। তাহলে আমি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করলাম। যদি আমাদের এখানে যে 21 থেকে 21 22 ডট ডট 30 সংখ্যা থাকে, তাহলে এখানে যোগফল নির্ণয় সূত্র কি হবে? তাহলে প্রথম সংখ্যা কত 21, শেষ সংখ্যা কত 30, গুণন পদ সংখ্যা, তাহলে এখানে 21 থেকে 30, তবে পদ সংখ্যা হচ্ছে 10টি ডিভাইডেড 2। তাহলে 21 আর 30 যোগ করলে অবশ্যই 51 গুণন এটাকে যদি এটা কাটি এখানে হয় 5, তাহলে 5 একে 5, 5 আর 5 25, তাহলে 255। তাহলে আমরা খুব সহজেই কিভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এখন ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। তো ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় সূত্র cos স্কয়ার, অর্থাৎ যদি বলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো, কত বলতে বলছে 10 পর্যন্ত বলছে, তাহলে আমি 10 এর উপর স্কয়ার দেব, 10 এর উপর স্কয়ার মানে 100। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যা
ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 100। যদি বলে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে আমি 20 এর উপর স্কয়ার দিব। 20 এর উপর স্কয়ার মানে 400। তাহলে এইভাবে এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আসে, আর কোনো ক্ষেত্রে এটার প্রয়োগ সাধারণত পাওয়া যায়নি, সেজন্য করে এটা বেশি বিস্তারিত আলোচনা করলাম না। এরপরে সংখ্যাকে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ, এটা ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষায় এটা সাধারণত এসেছে, ক নম্বরে এটা থাকে, এই জন্য আমাদের আলোচনা পরে নৈবেত্তিকে থাকে, এই জন্য আমরা এটা একটু কি গুরুত্ব দিব। তাহলে এবার দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। তো দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ যেহেতু, এটা আমরা কিভাবে করব, এর আগে আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো আমাদের জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যাগুলো কি আমরা সবাই জানি যে 1 এর উপর স্কয়ার করলে 1, 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার মানে 3 গুণন 3, সবগুলোই তাই, সমান 9। তো ভাবে আর না করি, তারপরে 4 এর উপর স্কয়ার মানে 16, 5 এর উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25, 6 এর উপর স্কয়ার 36, 7 এর উপর স্কয়ার 49, 8 এর উপর স্কয়ার 64, 9 এর উপর 81, 10 এর উপর 100, 11 এর উপরে 121, 12 এর উপর স্কয়ার 144, 13 এর উপর স্কয়ার 169 169, 14 এর উপর স্কয়ার 196, 15 এর উপর স্কয়ার, আচ্ছা 15 এর উপর স্কয়ার 225, 16 এর উপর স্কয়ার 256, 17 এর উপর স্কয়ার 289, 289, 18 এর উপর স্কয়ার 324, 9 লিখে দিই। আচ্ছা 19 এর উপর স্কয়ার 361, 20 এর উপর স্কয়ার 400, 21 এর উপর স্কয়ার 441। আচ্ছা আরো অনেকগুলো আমি লিখতে পারবো, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো একটু যদি মনে করেন যে আমাদের অঙ্কটা করতে হবে, তাহলে এই বিষয়গুলো আমাদের একটু সঠিক ধারণা থাকতে হবে এই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এই দুটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টির প্রকাশ আমরা করতে পারবো না। আমাদের বইয়ে বেশ কয়েকটা সংখ্যার এই বর্গের দুটি বর্গের সমষ্টি। আচ্ছা আমি একটা 2-4টা করাই, তারপর বই থেকে আমি দেখাচ্ছি। এখানে 5 কে বললো দুটি বর্গের সমষ্টির প্রকাশ কর। তাহলে আমাদেরকে এইখানে 5 কে যখন দুটি বর্গের সমষ্টির প্রকাশ করতে যাব, তাহলে আমাদের দেখতে হবে কোন কোন পূর্ণবর্গ সংখ্যা যোগ করে 5 হয়। তাহলে 1 আর 4 যোগ করে 5 হয়, তাহলে আমরা 1 যোগ 4 দিব। তারপরে 1 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। তাহলে দুটো পূর্ণবর্গের সমষ্টি হয়ে গেল। আমরা যদি এখন অন্য একটা করি, ধরো 37 বললো এটাকে দুটি বর্গের সমষ্টির প্রকাশ করো, তাহলে খুব সহজ। আমরা জানি কত দুটো পূর্ণবর্গ সংখ্যা যোগ করতে হবে, তাহলে 36 আর 1 এ 37 হয়, এই দুটো আমাদের করতে হবে। তাহলে 1 যোগ 36, তাহলে 1 এর উপর স্কয়ার যোগ 6 এর উপর স্কয়ার। তাহলে আমাদের মোটামুটি খুব সহজভাবে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা সহজেই করতে পারলাম। আমি বই থেকে 2-1টা দেখাচ্ছি, কারণ বইয়ে হয়তো অনেকেই মনে করে বই কঠিন আছে আর সহজগুলো আমরা করাই, তা নয়। আসলে এখানে 130 আছে, 130, কারণ এখানে কাজ 130, 170, 185 কে দুই ভাবে করা যাবে। শুধু এর ভিতরে সংখ্যাগুলো আমাদের যোগ করা শিখতে হবে, এই আর কিছু না। 130, তাহলে কত কত যোগ করে 130 হয়? তো আমরা জানি 121 আর 9, এই যে 121 আর 9 যোগ করলে 130 হয়। এই দুটো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি এখানে 9 যোগ 1 to 1 দেব, তাহলে 3 এর উপর স্কয়ার যোগ 11 এর উপর স্কয়ার, এটা 130। এইভাবে আমাদের এই সংখ্যাগুলো জানা থাকা লাগবে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো কত আর কত কত যোগ করলে এই সংখ্যা হবে, পরবর্তীতে আমরা তার উপর স্কয়ার দেব। এইভাবেই সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টির প্রকাশ। আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ একটা ওয়ে, এখানে সহজেই করতে পারবে। এখন ম্যাজিক ক্রমিক সংখ্যা। ম্যাজিক ক্রমিক সংখ্যা আমার এর আগে একটা ভিডিও লেগেছে, 3 ক্রমিক, 4 ক্রমিক এবং 5 ক্রমিক ম্যাজিক সংখ্যা
আলোচনা করা আছে, ওটা দেখে নিলেই খুব সহজে এটা করতে পারবে। এখন আমি জ্যামিতিক প্যাটার্নটা একটু আলোচনা করতে চাই। এরকম একটা জ্যামিতিক প্যাটার্ন, এখান থেকে আমাদের ক নম্বর বললো কাঠির তালিকা তৈরি করো, কাঠির তালিকা তৈরি করো। খ নম্বর বললো পরবর্তী প্যাটার্ন তৈরিতে কয়টি কাঠি প্রয়োজন পড়বে, চিত্র সহ লেখো। পরবর্তী প্যাটার্ন তৈরি করতে কয়টি কাঠির প্রয়োজন, চিত্র সহ লেখো। আর গ নাম্বার বললো যে ওই যে বীজগণিত রাশি নির্ণয় করে এর থেকে তাহলে সমষ্টি নির্ণয় করতে হবে। এর আগে আমার একটা দুইটা সৃজনশীলের ভিডিও দেওয়া আছে প্যাটার্নের, ওইটা দেখলেই করতে পারবে ওইভাবেই আর কি। তা আমি যেহেতু জ্যামিতিক প্যাটার্ন, এখানে ক নাম্বার যে সমাধানটা করব, তাহলে এখানে প্রদত্ত প্যাটার্ন এখানে কাঠির সংখ্যা 1 2 3 4টি, কাঠির সংখ্যা 4টি 7টি 10টি। তাহলে আমরা খুব সহজেই কাঠির তালিকা তৈরি করতে পারলাম। এখন পরবর্তী প্যাটার্ন তৈরিতে কয়টি কাঠির প্রয়োজন, তো পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় শিখছি, যেখানে প্রদত্ত তালিকা এত, প্রতি পদের পার্থক্য 3 করে, তাহলে অতএব পরবর্তী তালিকাটি হবে 10 + 3 = 13। অর্থাৎ পরবর্তী প্যাটার্নে 13টি কাঠির প্রয়োজন হবে। চিত্রটি হলো এরকম, এর সাথে আরেকটা যোগ করে দেব, এখানে 1 2 3টা আছে, একটা যোগ করব, এরকম করে 1 2 3 4টা হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে এটা করতে পারলাম। তো এটা হলো জ্যামিতিক প্যাটার্ন। আমি এর পরবর্তীতে এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি তো এটা খুব একটু আলোচনা করলাম। বোর্ড প্রশ্নগুলো আলোচনা করার পরেই আমি এখন মুনাফা অঙ্ক নিয়ে আলোচনা করব, কারণ অনেক স্টুডেন্ট মুনাফা ঠিকমতো বোঝে না। শুধু স্টুডেন্ট নয়, অনেক চাকরি পরীক্ষাতে মুনাফা আসে, কিন্তু অনেকেই ঠিকমতো বোঝে না। অথচ মুনাফার অঙ্ক খুবই ইজি, খুবই সহজ, এর মতো সহজ কোনো অঙ্ক নাই। যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য করে অবশ্যই বেল বাটনে চাপ দিতে হবে। আমি চেষ্টা করব 8 9 10 এর সকল গণিত ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে তারপরে ফিজিক্স চেষ্টা করব, কারণ আমি মোটামুটিভাবে বেশ কয়েকটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো, তারপরে আমার এক ফ্রেন্ড আছে, তিনিও বলছে যে এখানে আপলোড করবে। সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।